ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। বৌমা, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? বেরান এই বাড়ি থেকে। বাবু, বৌমা এটা কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাব? হ্যাঁ, ও ঠিকই বলিছে। তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাব না। আমি মরলে এখানেই মরবো। যাবো না বললে হবে? যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো চলো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। এই তুই মানুষ না জানোয়ার। এই যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে তিল তিল করে মানুষ করেছে, আর আর তুই সেই মা খাবার থেকে তাড়িয়ে দিছি। আর তুমি আমার কেমন মেয়ে? ভুলে যাও না, তুমি একদম কারো না কারো শাশুড়ি হবে। সেদিনের কথা যদি একটু ভাবতে তাহলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতে না। কাট কাট, কি হচ্ছে এটা? সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ বলুন স্যার। এই অভদ্র চাষ এখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসছে। এক্ষুনি থানায় ফোন করো। আমার হিরোর গায়ে হাত দেয়া না, ওকে জেলের ঘানি টানে ছাড়বো। স্যার প্লিজ কাম ডাউন। আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? আমি কাকে ছবি দিলাম? আমার কাছে তো ছবিই নেই। ওই তো সবাই এসে তোমার ছবি তুলে নিয়ে গেল। ও সেলফির কথা বলছো? ঠিক আছে তোলো। দেখি মোবাইলটা। এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো? আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। ও তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাঠে মুনিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ এইসব কাজ হলে আমি করব। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেব। তাহলে লেখো, প্রথমে 9, তারপরে 7, তারপরে 2। শেট, আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘুরে গেল না, এটা মেনটেন করার জন্য গ্রামের কিছু ছেলের দরকার। বলছিলাম স্যার, আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না, ওই ছেলেটাকে কাজে নিলে হয় না? না না, ওসব গৃহচাষাকে নিয়ে কাজ হবে না। না স্যার পারবে, আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে বলো। ঠিক আছে স্যার। তুমি কোথায় আছো? অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছি, তাড়াতাড়ি আসো। সালমা, তুমি এখানে কি করছো? কি ব্যাপার? তুমি এখানে? আমি এখানে মানে? আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে সেজে খুঁজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিন কাট, এই জানোয়ারটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল?
সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষাভুষো লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব দোষ আমার। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করাতে গেছিল। কি বললি? বেতন তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার, ওকে বকা আপনার ভুল হচ্ছে। ওই অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিং তো 1 ঘন্টা পরেও করা হবে, তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা, তুমি দেখছি আজকাল আমার মুখের উপরে কথা বলছো। তুমি ভুলে যেও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। দেখি শটটা কতটুকু এসছে। আমার জন্য তুমি বারবার অপমান হয়েছো, আমি আর কাল থেকে কাজে আসবো না। কই অপমান হচ্ছে? আমি বলছি তুমি কাল থেকে কাজে আসবে। চলো রেডি। আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করবো? এই যে মেয়েদের মতো সায়া পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিসনি? সত্যি কথা বলতে কি জানিস ভাই, আমার এই একটা আছে, কিন্তু অপরে থাকতে পারিনি, তাই লুঙ্গি পরে আসি। এই, একে আজে বাজে কথা বলিসনি। ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ। রোল, ক্যামেরা, অ্যাকশন। আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এই সালমা, এই সালমা, এ কে আছো? একে বাঁচাও, একে তোলো, একে তোলো। এই হিরো, এই হিরো, হিরোইনকে বাঁচা, হিরোইনকে বাঁচা। না না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। কে আছো? আমার হিরোইনকে বাঁচাও, আমার হিরোইনকে বাঁচাও। সালমা, সালমা, এই অনেক পানি খেয়ে ফেলেছে, এই একা কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। এখানে কাছাকাছি বাড়ি কার পাবো? হ্যাঁ, আমার বাড়ি কাছে হবে, তাতে দেখালি চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, যেন তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বলনু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। দাঁড়া মধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা একটু ওঠো, 4টি ভাত খেয়ে দাও। না না মা, তোমাকে হাত বের করতে হবে না, আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিছি। কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না। আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাদাসিধে,
শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই। গ্রামের মানুষ কত সহজে মানুষকে আপন করে নেয়, আর শহরের মানুষ শুধু টাকা টাকা আর টাকা। জানেন আন্টি, এরকম ভালোবাসা আমি কখনো কোথাও পাইনি। কাঁদো না মা, এখানে যে কদিন আছো আমার কাছেই থাকবা। আর বেশি দিন থাকবো না আন্টি, 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন বাদে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেখব। তুমি দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। একই মায়া লাগে তোকে দেখে ভালোবাসা নাকি ভালো লাগারি কোলা একই মায়া লাগে তোকে দেখে আজ ভালোবাসা নাকি ভালো লাগারি কোলাজ তুই হবে রাত আমি যোছনা সাজাবো নতুন দুনিয়া লাগে না রে ছিয়া লাগে না রে পিয়া তোর বিনা ছিয়া লাগে না লাগে না রে ছিয়া লাগে না রে পিয়া তোর বিনা ছিয়া লাগে না ওয়াও, কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, এই কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কি না? এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মতো গায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাব? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটা সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলেন। তাড়াতাড়ি চলে এসো, লাস্ট শট মারবো। হ্যাঁ আসছি। চলো, ডিরেক্টর ডাকছেন। গ্রামের শেষ সিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। তোকে ছাড়াই মন বাঁচে না, তুই যে আমারই প্রাণ ভ্রমর, হৃদয়ে বন্যা চোখের পানিতে দুঃখের সাগরে ভেসে যাই। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া। ক্যামেরা অ্যাকশন। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস,
তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। এক্সিলেন্ট সালমা, এবার তুমি ভাবো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবেসে। মুখে এক্সপ্রেশন দাও। স্যাড স্যাড। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্যার, এটা কি স্ক্রিপ্টের বাইরে ডায়লগ বলছে? থামো থামো। বিশ্বাস করো, আমার সব সময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, Tony. I love you. আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা এখানে কোথায়? এইভাবে কাজ করলে কি করে হবে? ওকে বোঝাও যে আমাদের রিকোয়ারমেন্টটা কি। রাইট স্যার, আমি কল করছি ফার্স্ট ইন দ্য মর্নিং।
কোনো চোর ঢুকেছে, তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। তোমার বাবা 2:35 তোমাকে কল করেছিল। হ্যাঁ স্যার, 10টার সময় বাবার সাথে আমার কথা হয়েছিল। আমি সবসময় ঘুমানোর আগে বাবার সাথে কথা বলতাম। পরে আমি ফোনটাকে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়তাম। আজ যখন আমি সকালে উঠলাম আর আমি ফোনটা চেক করলাম, তখন এই মেসেজটা পেলাম। তারপরে আমি তাড়াতাড়ি এখানে চলে এলাম স্যার। এই বাড়ির একটা চাবি আমার কাছে থাকতো। যখন আমি দরজাটা খুললাম, তখন তোমার বাবা এখানে ঘরে একলা থাকে? হ্যাঁ স্যার, মায়ের মৃত্যুর পর আমি বাবাকে বলেছিলাম যে তুমি আমার সাথে শিফট হয়ে যাও, কিন্তু মায়ের সব স্মৃতি যে এই বাড়িতে রয়েছে, তাই বাবা এখানে থেকে যায়। এটা বুঝতে পারছি না যে তোমার বাবা তোমাকে ফোনে বলেছিল যে কোনো চোর এসছে, কিন্তু ঘরের যে অবস্থা তা দেখে মনে তো হচ্ছে না যে এখানে কোনো চুরি হয়েছে। তোমার বাবার মোবাইল ফোন, ওয়ালেট, এই ল্যাপটপ সব তো এখানেই করে আছে। তাহলে চোর কি চুরি করতে এসেছিল এখানে? হ্যাঁ? হ্যাঁ স্যার, চুরির উদ্দেশ্য বলে তো মনে হচ্ছে না। যদি চুরি করতে আসতো তাহলে 1-2বার মারত, কিন্তু বডিতে অনেকবার ছুরি চালানো হয়েছে। হতে পারে কোনো পুরনো ঝামেলা, কোনো শত্রুতা, অথবা তাহলে যখন এই খুনটা হয়েছে তখন তুমি এখানে ছিলে লক্ষণের সঙ্গে। স্যারের অফিসে লেট আসার অভ্যেস, আর কখনো কখনো আমাকেও ভোর 4টে অবধি স্যারের সঙ্গে থাকতে হয়। তো যখন এই গুলি চলেছিল তখন তুমি কোথায় ছিলে? এক্স্যাক্টলি কোথায় ছিলে? স্যার, আমি ওখানে টেবিলের কাছে। স্যার, নিজের ল্যাপটপে কিছু ডিজাইন দেখছি। তারপর কি হলো? এক মুহূর্তের মধ্যে স্যার এভাবে নিচে পড়ে গেলেন। আমার কানে এখনো গুলির আওয়াজটা ভাসছে, আর ওই গুলির আওয়াজটা শুনে আমি এই রুমে ছিলাম, তাই টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলাম। নিজের দম বন্ধ করে আমার মনে হলো যদিও আমার আওয়াজ শুনতে পাই তবে আমাকেও গুলি করে দেবে।
ওটা তো দূরের কথা স্যার, আমি তো কখনো কারোর মুখ থেকে বাবার ব্যাপারে কোনো খারাপ কথাই শুনিনি। তোমার বাবা বাড়িতে কোনো দামি জিনিস রেখেছিলেন কিংবা কোনো সিন্ধুক যেখানে তোমার মায়ের কোনো গয়না রাখা ছিল? হ্যাঁ স্যার, বেডরুমে। তুমি একটু ওর সাথে যাও, দেখো ওখানে কোনো জিনিস মিসিং আছে কিনা। তাড়াতাড়ি। কোনো চিহ্ন? অসেন্ট্রি হয়েছে স্যার, এই দেখুন জানাটা ভাঙা, আর এইখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আর এখানে পেয়েছি স্যার। তুমি দেখেছিলে যে ও কে ছিল? না স্যার, স্যার আমি টেবিলের নিচে ছিলাম। স্যার ও এসেছিল টেবিলের কাছে, যখন ও ভাঙচুর করছিল আমি ওর জুতো দেখেছিলাম। হ্যাঁ, লাইট ব্লু কালারের প্যান্ট পরেছিল আর ব্রাউন কালারের শু। আচ্ছা, তারপরে? স্যার আই থিঙ্ক 4-5 মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছিল, কিন্তু স্যার আমার মনে হয়েছিল যেন 4 ঘন্টা ধরে ওখানেই আছি। তারপরে তুমি যাওয়ার পরে তুমি ওই টেবিলের নিচ থেকে বেরিয়ে আসো? না স্যার, আমি ওখানেই ছিলাম। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে ও যদি আবার আসে তাহলে। যখন আমি কিছু শুনতে পেলাম না তখন আমি বাইরে এলাম, আর তারপর আপনাদেরকে কল করলাম স্যার। টেবিলের অবস্থা দেখে তো মনে হচ্ছে ও কিছু খুঁজছিল। মার্ডার, তারপর তল্লাশি, কিছু তো মূল্যবান জিনিস ছিল এখানে, যার জন্যই মার্ডার হয়েছে। স্যার কাল রাতে 2টো মার্ডার হয়েছে, 1 নাইট 2 কেসেস। ইয়েস, একটা এখানে স্ট্যাপিং হয়েছে, আর ওখানে আরো অফিসে কেউকে গুলি করে মার্ডার করেছে। অমনি কিছু ফটোস পাঠিয়েছে, এই দেখুন। আপনি এখানে দাঁড়ান। স্যার বেডরুমে একটা সিন্ধুক আছে যেটা ওয়ালে লুকোনো রয়েছে, কিন্তু কিলার বেডরুমের ভিতরেও যায়নি, এমনকি ওখানে থাকা কোনো জিনিস ছোঁয়নি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উদ্দেশ্য কি ছিল? কি করতে এসেছিল এখানে? আরে
মিনিট। ফোন করছি। এই দেখো, এটা ওই বাস না? হ্যাঁ স্যার। হ্যাঁ, অভিজিৎ, ওখানে ওই মার্ডার সাইটে ভাঙা কাঁচ পাওয়া গেছে কি? হ্যাঁ দাদা, এখানেও আছে একটা বাসের টুকরো। বাসি ছিল ওটা স্যার, উনি খুব পছন্দ করতেন। এটা ওখানে শেলফে থাকতো স্যার। স্যার, এটা একটা ডায়মন্ডের ডিজাইনও ছিল। উনি নিজেই পরিষ্কার করতেন, ইনফ্যাক্ট কাউকে টাচ করতে দিতেন না ওই ফাঁসটা। অদ্ভুত ব্যাপার ভাই, ঠিক ওই রকমই ভেঙে যাওয়া বাস যার মধ্যে ডায়মন্ড আছে, যেটা অবনী পাঠিয়েছিল ফটোগ্রাফ, ঠিক সেরকমই। হ্যাঁ স্যার, এই বাসটা আমার বাবা খুব যত্নে রেখেছিল। বুঝেছ, এক রাতেই দুটো খুন হয়েছে, আর কোনো ডাকাতিও হয়নি। শুধুমাত্র ভাঙা বাস পাওয়া গেছে যার মধ্যে ডায়মন্ড আছে। দুটো বাস। মনে হচ্ছে এই খুনি কোনো অন্য জিনিসের খোঁজে ছিল। হ্যাঁ দাদা, কোনো দামি জিনিস কিন্তু চুরি যায়নি। দুটো আলাদা আলাদা জায়গায় একই বাসের টুকরো পাওয়া গেছে। মনে হচ্ছে এটা কোনো একটাই গল্পের ইঙ্গিত। ছবি